হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তোমাদের জন্য শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? সবাই জয়েন করেছো? জি আমি ম্যাডাম। শুরু করবো? জি ম্যাডাম, শুরু করেন। আমাদের মোটামুটি 100 জনের মতো জয়েন করে ফেলেছে। আর আচ্ছা, আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। হ্যাঁ, আমি খুব শর্টে তোমাদের পড়াবো। আচ্ছা, তোমাদের যেটা মেইন প্রবলেম বেড সাইড কেসে, এটা হচ্ছে যে হিস্ট্রি টেকিং। তোমরা কিছু বলতে চাইলে বলতে পারো, হ্যাঁ? নাহলে মনে হবে আমি একাই কথা বলছি, তোমরা শুনছো কিনা। কেউ রেসপন্স মাঝখান থেকে করতে চাইলে করতে পারো, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা, তোমাদের যে অফ যে কেসগুলি, হ্যাঁ, কমন কেস আসলে কি কি থাকে তোমাদের কোনো ধারণা আছে? একজন আনমিউট হও। না ম্যাম, আমাদের তেমন কোনো ধারণা নেই। আচ্ছা, না ম্যাম, ধারণা কাইন্ডলি নেই। আপনি একটু বলে দেন ম্যাম। আচ্ছা, কমন যে অফসের কেসগুলি, অফসের কেস, হ্যাঁ, প্রেগন্যান্সি রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আসতে পারে। অ্যান্টিনেটাল যে কেসগুলি, অ্যান্টিনেটাল কেসগুলি প্রেগন্যান্সি রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আসতে পারে, যেমন প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া। তোমাদের তো লেকচার ক্লাসও হয়নি, তাই না? একটা হয়েছে ম্যাডাম, গতকালকে থেকে শুরু হয়েছে ইনফার্টিলিটির উপরে। আচ্ছা, একটা হয়েছে। আচ্ছা, তাহলে প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া অর্থাৎ হাইপারটেনসিভ ডিসঅর্ডার নিয়ে আসতে পারে, ঠিক আছে? তারপর প্রেগনেন্সি উইথ অ্যানিমিয়া নিয়ে আসতে পারে, প্রেগনেন্সি উইথ অ্যান্টিপার্টাম হেমোরেজ নিয়ে আসতে পারে, তার সাথে প্রেগনেন্সি উইথ প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, প্রেগনেন্সি উইথ লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা প্রেগনেন্সি উইথ যে কোনো মেডিকেল ডিসঅর্ডার, হ্যাঁ, ডায়াবেটিস, তারপর ক্রনিক হাইপারটেনশন, তারপর যে কোনো মেডিকেল ডিজিজ নিয়েও প্রেজেন্ট করতে পারে। আর আরেকটা হচ্ছে পিউরপেরিয়াম, খুবই ইম্পর্টেন্ট একটা কেস। পিউরপেরিয়াম মানে যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায়, এর পরের পিরিয়ড যেটা, সেই সময়টাকে আপ টু 6 উইকস পর্যন্ত যে পিরিয়ডটা, এটাই হচ্ছে পিউরপেরিয়াম। এই পিউরপেরিয়ামের সাথে এই নর্মাল পিউরপেরিয়াম, অ্যাবনর্মাল পিউরপেরিয়াম, এই নিয়েও পেশেন্ট থাকতে পারে। মোস্ট কমন হচ্ছে পিউরপেরিয়াম। হ্যাঁ, দেখা যায় যে পরীক্ষার সময় কোনো প্রেগনেন্সি পেশেন্ট নাই, অ্যান্টিনেটাল পেশেন্ট নাই, তখন পিউরপেরিয়ামের পেশেন্ট গুলি আমরা দিয়ে দিই পরীক্ষায়। তোমাদের একটা ধারণা হলো যে কি কি পেশেন্ট থাকে। আচ্ছা, আর এখন হচ্ছে যে অবস্টেট্রিক যে হিস্ট্রিতে তোমরা কিভাবে নিবা? একটা পেশেন্টের হিস্ট্রি তোমরা কিভাবে নাও? তোমরা নিশ্চয়ই মেডিসিন সার্জারিতে ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়ে গেছে, তাই না? তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে? পেশেন্টের পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট। পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টে কি থাকে? একটা পেশেন্টের প্রথমে নেম, পেশেন্টকে আইডেন্টিফাই তো করতে হবে। ওর নাম কি? পেশেন্টের নেম থাকবে, তাই না? তারপর এইজ, এইজের কি ইম্পর্টেন্স? এইজের ইম্পর্টেন্স হচ্ছে যে যদি কোনো পেশেন্টের ইল্ডারলি হয়, যেমন মনে করো যে যদি পেশেন্টের এজ মোর দেন 30 ইয়ার্স হয় এবং সে প্রথম বাচ্চা হয়, তাহলে এটা হচ্ছে ইল্ডারলি প্রাইম হিসাবে রিকগনাইজ হবে। তাহলে এইজের ইম্পর্টেন্ট হচ্ছে যদি খুব বেশি এজ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক মেডিকেল ডিসঅর্ডার হতে পারে তার। তারপর তার মনে করো যে তার প্রেগন্যান্সি রিলেটেড যে কমপ্লিকেশনস গুলি, এগুলো অনেক বেশি বেশি হবে। আর যদি কারো এজ কম হয়, অর্থাৎ অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি হয়, টিনেজ প্রেগন্যান্সি হয়, তাদের ক্ষেত্রেও এই দুটা এক্সট্রিম এজে কমপ্লিকেশন গুলি বেশি হবে। প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এই প্রবলেম গুলি বেশি হতে পারে। প্রিটার্ম লেবার হতে পারে ম্যালনিউট্রিশনের সাথে। তারপরে আস্তে আস্তে তাহলে কি কি গেল? এইজ গেল, হ্যাঁ। তারপরে হচ্ছে তার আর কি জানতে চাও? আরেকটা হচ্ছে যে তার পার্টিকুলার্স থাকে রিলিজিয়াস, হ্যাঁ, রিলিজিয়নটা কি তার। তারপর তার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আর এটা হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, এন্ড তার সাথে হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, মানে কোন ডেটে পেশেন্টটা ভর্তি হয়েছে, কতদিন ধরে সেই হসপিটালে স্টে করছে, এটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য তার ডেট অফ এক্সামিনেশন। এরপরে হচ্ছে পেশেন্টের চিফ কমপ্লেইন। পেশেন্টের আসল যে সমস্যাগুলি কি, তার প্রেগনেন্সি কতদিনের হচ্ছে, এটা আমরা কিভাবে ডিউরেশনটা জানতে চাই। সেটা আমরা জিজ্ঞাসা করি যখন, তখন তাকে জিজ্ঞাসা করবো আপনি কয় মাস হচ্ছে, আপনার হিসাবে কয় মাস, আপনার হিসাব আছে কিনা। তখন আমরা মাসে এই হিসাবটা নিব, কিন্তু আমরা লিখবো যখন, তখন সেটা লিখতে হবে উইকে। প্রেগনেন্সি ফর এত উইকস, জেস্টেশনাল এজটা তাহলে আমরা উইকসে লিখবো, এত উইকস এত ডেজ, ঠিক আছে? তার সাথে তার কি প্রবলেম হচ্ছে, তার কোনো নিজের প্রবলেম, যেমন কোনো সোয়েলিং, বলবো যে কেউ বলবে যে আমার পা ফুলে গেছে, সারা শরীরে পানি আসছে,
বা যেটা তার প্রবলেম, তার ভ্যাজানাল ডিসচার্জ থাকতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, হেডেক থাকতে পারে, তার সাথে তার আর অ্যাসোসিয়েটেড কি কমপ্লেইন আছে সেটা হচ্ছে চিফ কমপ্লেইন আসবে, এবং তার সাথে ডিউরেশন অফ দা কমপ্লেইন আসবে, কতদিন থেকে ডিউরেশন। হ্যাঁ, তারপর সে যদি কোনো কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে, যে আপনি কি আগে থেকে কোনো ওষুধ খান বা কোনো সমস্যা আছে আপনার, যেমন সে নোন একটা হাইপোথাইরয়েডিজম হতে পারে, নোন হাইপারথাইরয়েডিজম হতে পারে, সে নোন ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট হতে পারে, নোন ক্রনিক হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকতে পারে। ঠিক আছে, তাহলে তার কোনো ডিজিজ যদি থাকে সেটাও চিফ কমপ্লেইনে মেনশন করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেইন। যখন প্রেজেন্টিং কমপ্লেইন আসবে, তখন তোমাকে তার পুরো চিফ কমপ্লেইনটাকে ইলাবোরেট করতে হবে। তার সাথে তাকে কোয়ারি করতে হবে, যে তোমার মাথায় থাকবে যে ওই সমস্যার জন্য তার কি কি প্রবলেম হতে পারে, এবং এই প্রবলেমগুলিকে ইলাবোরেট করতে হবে। এক কথায় তার ইম্পর্টেন্ট পজিটিভ কোনো প্রবলেম, তার সাথে তার এই হিস্ট্রির সাথে রিলেটেড যে ডিডি গুলি আছে, সেই ডিডি গুলি যে তার তুমি এক্সক্লুড করতে চাচ্ছ, সেই হিস্ট্রিটাও তার কাছে নিতে হবে। মানে ওই ডিডি রিলেটেড কোনো সিমটম যে তার নাই, সেটাও তোমাকে সেখানে ইলাবোরেট করে বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রেজেন্ট কমপ্লেইন্স এর পরে তোমাকে এখানে যেটা আমরা সাধারণত পাস্ট ডিজিজ চলে যাই, কিন্তু যদি অবস্টেট হিস্ট্রি লাগো, সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট কমপ্লেইন্স এর পরে অবস্টেট্রিক হিস্ট্রিতে চলে আসতে হবে। হ্যাঁ, অবস্টেট্রিক হিস্ট্রিতে কি কি আছে? এখানে আছে ম্যারেজ ফর কত, হ্যাঁ, তার ম্যারিটাল ডিউরেশনটা লিখতে হবে, কত বছর থেকে সে ম্যারিড। এটার ইম্পর্টেন্স কি? অনেকে আছে যে মানে প্রলং একটা সাব ফার্টিলিটি হিস্ট্রি থাকে, তারপরে সে প্রেগনেন্ট হলো, তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রেগনেন্সি, অনেক ভ্যালুয়েবল একটা প্রেগনেন্সি, তার টেক কেয়ারটা আরো বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, তার টার্মিনেশন অফ প্রেগনেন্সিটা চিন্তা করে করতে হবে, ভ্যাজিনাল ডেলিভারি, মুড অফ ডেলিভারিটা চিন্তা করে করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্যারা প্যারা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? প্যারা কি? কেউ একজন আনমিউট হও, বলতে পারবে কেউ? প্যারামিডস কতগুলো বাচ্চা হয়েছে ম্যাম? নালী প্যারাস মানে কোনো বাচ্চা আচ্ছা, হয় না। কতগুলি বাচ্চা হয়েছে, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে হ্যাঁ বলো, অসুবিধা নাই, বলো প্যারা কি। আর আর কেউ বলো। প্যারা হচ্ছে যে নাম্বার অফ, বলো নাম্বার অফ ভায়াবল চাইল্ড, কতজন বাচ্চা তাই হয়েছে? না? হ্যাঁ, কতগুলি বাচ্চা, মানে নাম্বার অফ ভায়াবল চাইল্ড, মানে এজ অফ ভায়াবিলিটির পরে যে বেবিগুলি ডেলিভারি হয় সেটার নাম্বারটাই হচ্ছে প্যারা। ঠিক আছে, নাম্বার অফ ভায়াবল চাইল্ড। আর গ্র্যাভিটা কি? গ্র্যাভিটা হচ্ছে যে নাম্বার অফ প্রেগনেন্সি, নাম্বার অফ প্রেগনেন্সি ইনক্লুডিং দ্য প্রেজেন্ট ওয়ান, মানে পেশেন্ট যখন প্রেগনেন্ট থাকবে তখন তুমি গ্র্যাভিটা লিখবা, আদারওয়াইজ গ্র্যাভিটা লেখা যাবে না। হ্যাঁ, আর প্যারাটা তুমি এমনিও লিখতে পারো, গাইনি হিস্ট্রিতেও প্যারা লিখতে পারো, কিন্তু গ্র্যাভিটা গাইনি হিস্ট্রিতে লিখবা না। অবস্টেট্রিক হিস্ট্রিতে পেশেন্ট যখন প্রেগনেন্ট তখন প্যারা লিখতে হবে, গ্র্যাভিটা লিখতে হবে। হ্যাঁ, তারপর তাহলে গ্র্যাভিটা তাহলে কি? নাম্বার অফ প্রেগনেন্সি ইনক্লুডিং দ্য প্রেজেন্ট ওয়ান, মানে সে যতবার প্রেগনেন্ট হয়েছে তার মধ্যে তার অ্যালাই প্রেগনেন্সি কয়টা সেটাও থাকছে, তার যদি ভায়াবল এইজ পর্যন্ত প্রেগনেন্সি ডিউরেশন না যায় তাহলে সেই প্রেগনেন্সিটাও এখানে কাউন্ট করতে হবে। তার মানে প্যারা মিনস viable age of viability beyond the pregnancy, beyond the age of viability, and gravida means number of pregnancy including the present one, তার মানে এখানে তার viable child plus abortion দুটাই এখানে কাউন্ট হবে। এখন মনে করো যে কোনো পেশেন্টের, হ্যাঁ, সে মাল্টি গ্র্যাভিটা, মানে সে অনেকবারই প্রেগনেন্ট হয়েছে এবং তার হিস্ট্রিতে বলছে যে একটা আইইউডি আছে, তাহলে প্যারা কি হবে, গ্র্যাভিটা কি হবে? একজন বলো, একজন আনমিউট হও, শুনতে পাচ্ছ? একজন আনমিউট হও। হ্যাঁ, তাহলে বলো, একজন আনমিউট হয়ে বলো, প্যারা আর গ্র্যাভিটা তোমরা বুঝতে পেরেছো? না ম্যাডাম। আচ্ছা, প্যারাটা কি? প্যারা হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সি বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি, বিয়ন্ড দ্য এজ মানে একটা যে জেস্টেশনাল এজ যদি বিয়ন্ড 28 উইকস হয়ে যায়, তারপরে কোনো বাচ্চা ডেলিভারি হলো, সেই ডেলিভারিটাকে ধরতে হবে প্যারা। আর আইইউডি যদি হয় তাহলে আইইউডিটা কোথায় যাবে, প্যারা যাবে না গ্র্যাভিটা যাবে?
আইইউডি হয়ে গেছে, তাহলে সেটা প্যারায় যাবে না গ্রাভিডায় যাবে? গ্রাভিডায় যাবে। গ্রাভিডা। গ্রাভিডায় কেন যাবে? আইইউডির যেটা ডেফিনিশন, হ্যাঁ, আইইউডির ডেফিনিশন হচ্ছে যে ফিটাল ডেথ বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবল, মানে ভায়াবল এজের পরে যদি কোনো ইন্ট্রাইউটেরাইন ডেথ অফ দ্য ফিটাস হয় তাহলে সেটাকে আইইউডি বলা হয়। তাহলে সেটা তো প্যারার মধ্যে আসবে, তাই না? তাহলে প্যারা তাহলে কি লিখতে হবে যে একটা মহিলার সে মাল্টি প্যারাস লেডি, তার দুটা ভায়াবল চিলড্রেন আছে আর একটা এইজ আইইউডির হিস্ট্রি আছে। তাহলে সেই প্যারাটা তোমরা কিভাবে লিখবা? প্যারা তাহলে কিভাবে লিখবা? ধরো যে আমি প্যারা ইকুয়াল টু দিয়ে লিখলাম 3, হ্যাঁ, যেহেতু তার নাম্বার অফ প্রেগনেন্সি বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি হচ্ছে 3, কারণ আইডি হয়ে গেলেও তার এজ অফ ভায়াবিলিটি পর্যন্ত তো ওই প্রেগনেন্সিটা গিয়েছে, তাহলে এটা প্যারার মধ্যে ধরতে হবে। হ্যাঁ, তার পাশে এখন লিখতে হবে মোড অফ ডেলিভারি। মোড অফ ডেলিভারিটা কি ছিল? তার ভ্যাজাইনাল ডেলিভারি ছিল না সিজারিয়ান সেকশন ছিল, সেটা পাশে ছোট করে লিখতে হবে এবং তারপরে দিতে হবে -1, পাশে লিখতে হবে ব্র্যাকেটে আইইউডি। তাহলে এটাকে আমি তোমাদের বোর্ডে লিখে দেখাতে পারলে ভালো হতো। তাহলে প্যারা যদি বলি তাহলে বলতে হবে কি যে প্যারা হলো 3, যেহেতু দ্য নাম্বার অফ প্রেগনেন্সি বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি পর্যন্ত 3টা বাচ্চা গিয়েছে, তার মধ্যে একটা আইইউডি হয়ে গিয়েছে, এই জন্য মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে 1 লিখে পাশে লিখে দিতে হবে আইইউডি। ঠিক আছে? বুঝতে পারছো কি তোমরা প্যারা? জি ম্যাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন হচ্ছে গ্রাভিডা। এখন একটা মাল্টিপ্যারাস লেডি, তার একটা অ্যালাইভ বেবি আছে, তার হিস্ট্রি অফ 4 অ্যাবর্শন আছে এবং সে এখন প্রেগনেন্ট, তাহলে গ্রাভিডা কি হবে? একজন বলো। 6 ম্যাম। হিস্ট্রি অফ 4 অ্যাবর্শন, একটা অ্যালাইভ বেবি, আর এখন সে গ্রাভিড আবার, তাহলে কত হলো? 6। আচ্ছা, গুড। আচ্ছা, এখন আমি 6 হ্যাঁ, আচ্ছা, গুড, 6 গ্রাভিডা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমরা ওয়ার্ডে আসলা, ওয়ার্ডে একটা হিস্ট্রি শিটে দেখলা লেখা আছে প্যারা 3 + 1। এখন এটার মানে কি? কিছুই লেখা নেই পাশে, আর প্যারা 3 + 1, তাহলে কি বুঝবা? প্যারা 3 + 1 কিছু বুঝবা তোমরা? প্যারা 3 + 1 ম্যাম আগে 3টা বেবি ছিল, এখন আরেকটা বেবি 28 প্লাস মাইনাস না কিন্তু, হ্যাঁ, প্যারা 3 + 1 3টা বেবি তার প্রেগন্যান্সিটা কন্টিনিউ হয়েছে বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি, আর এই +1টা কি? অ্যাবর্শন হয়ে অ্যাবর্শন, রাইট। এই প্লাস, হ্যাঁ, প্লাস ওটা কিন্তু প্যারার মধ্যে কাউন্ট হচ্ছে না, ওটা আলাদাভাবে ওই অ্যাবর্শনের হিস্ট্রিটা আমরা লেখার জন্য ওই +1 দিয়ে লিখে দিই। এরপরে তার মনে করো যে কোনো পেশেন্টের পেরিনেটাল ডেথ আছে, হ্যাঁ, যে পেরিনেটাল ডেথ মানে কি 28 উইকস এর পর থেকে শুরু করে ডেলিভারির 1 সপ্তাহের মধ্যে যদি কোনো বেবি ডেথ হয়ে যায় সেটা হচ্ছে পেরিনেটাল ডেথ। হ্যাঁ, এরকম সময়ের মধ্যে একটা পেশেন্টের বেবি পেরিনেটাল ডেথ হয়ে গেছে, সেটাকে আমরা ওখানে মেনশন করতে পারি -1 দিয়ে আইইউডি অর স্টিল বর্ন অর পেরিনেটাল ডেথ। তাহলে প্যারার সাথে লেখা আছে প্যারা 3 + 1 -1, তাহলে এটা কি বুঝবা? 3 মানে তার এজ অফ ভায়াবিলিটি বিয়ন্ডে 3টা প্রেগন্যান্সি আছে, +1 মানে একটা অ্যাবর্শন, আর -1 মানে তার আইদার আইইউডি অর স্টিল বর্ন বেবি অর একটা পেরিনেটাল ডেথ। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট যে তোমাদের অবস্টেট্রিক হিস্ট্রির সাথে যেহেতু তোমাদের পেশেন্টটা অবসের পেশেন্ট, তাহলে অ্যান্টিনেটাল পেশেন্ট, সে প্রেগনেন্ট অবস্থায় আছে, তাহলে তোমাদেরকে অবশ্যই অবস্টেট্রিক চার্ট দিতে হবে। ঠিক আছে? অবস্টেট্রিক চার্টে কি কি কম্পোনেন্ট থাকে, তার নাম্বার অফ প্রেগনেন্সি, একটা সিরিয়াল নাম্বার দিবা, হ্যাঁ, তারপর কোন ডেট এবং কোন তার ইয়ারে সেই প্রেগনেন্সিটা ছিল, হ্যাঁ, তাহলে প্রেগনেন্সিটা কোন ইয়ারে, মনে করো যে একটা প্রেগনেন্সি 2004 সালে, কোনোটা 2007 সালে, কোনোটা 10 সালে, এরকম হ্যাঁ, এরকম করে ওই ডেট এবং ইয়ারটাকে মেনশন করতে হবে। তারপর প্রেগনেন্সিতে কোনো, তারপরে হিস্ট্রি অ্যাবাউট প্রেগনেন্সি দিতে হবে। হ্যাঁ, চার্টের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে আমি সেই কম্পোনেন্ট গুলি বলছি। তাহলে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর ডেট অ্যান্ড ইয়ার, মানে কোন ইয়ারে সেই প্রেগনেন্সিটা ছিল,
তারপরে লিখতে হবে যে আনইভেন্টফুল কন্ডিশন ডিউরিং প্রেগনেন্সি। হ্যাঁ, প্রেগনেন্সি পিরিয়ডে তার যদি কোনো আনইভেন্টফুল কন্ডিশন থাকে, যেমন কারো অবস্টেট্রিক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে বা কোনো মেডিকেল ডিসঅর্ডার এক্সাজারেটেড হয়ে যেতে পারে ডিউরিং প্রেগনেন্সি, তাহলে এই আনইভেন্টফুল কন্ডিশনটাকে তাকে তার সেটা অবশ্যই মেনশন করতে হবে। এটার ইম্পর্টেন্স কি, যে তার যে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে আবারও সেই এই আনইভেন্টফুল কন্ডিশনটা হতে পারে। তার সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে এই প্রেগনেন্সিটা এই কন্ডিশনটা আবারও রিকার করতে পারে, তাহলে এটা মেনশন করতে হবে। আর একটা হচ্ছে লেবারের হিস্ট্রিতে লিখতে হবে যে লেবারটা কি কোনো আনইভেন্টফুল ছিল নাকি কমপ্লিকেটেড ছিল, সেই কমপ্লিকেশনটা কি ছিল, প্রলং অবস্ট্রাকটিভ লেবার ছিল কিনা। তারপরে দিতে হবে যে মোড অফ টার্মিনেশন, তার টার্মিনেশনের মোড কি ছিল, আইদার ভ্যাজানাল ডেলিভারি অর সিজারিয়ান সেকশন অর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, এগুলি। তারপরে দিতে হবে যে বেবি কন্ডিশন কি ছিল, আফটার বার্থ, ডিউরিং বেবিটার সেক্স কি ছিল, বাচ্চার ওয়েট কি ছিল, বাচ্চার আপার স্পোর্ট যদি মেনশন করতে না পারে, অ্যাটলিস্ট বাচ্চার অ্যাসোসিয়েটেড ছিল কিনা, কোনো আনইভেন্ট কোনো কমপ্লিকেশন তখন ডেভেলপ করেছিল কিনা। তারপর তুমি তাহলে তার প্রত্যেকটা প্রেগনেন্সি তার কিরকম ছিল সেটা একটা হিস্ট্রি তুমি শর্টে অবজেক্টিভ চার্টের মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, এখন আর কি তাহলে থাকে অবস্টেট্রিক ইনস্টিটিউট, তাহলে আর কি থাকে, এইজ অফ লাস্ট চাইল্ডের বয়স কত। এটার ইম্পর্টেন্স কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে যদি ডিউরেশন বিটুইন টু প্রেগনেন্সি বা ইন্টারভাল বিটুইন টু প্রেগনেন্সি যদি মোর হয়ে যায়, সেক্ষেত্রে কমপ্লিকেশনসও অনেক বেশি হতে পারে। যেমন 10 ইয়ার্স অর মোর যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে পরবর্তী সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে দেখা যায় যে মোড অফ ডেলিভারি অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করছে। আগে একটা ভ্যাজানাল ডেলিভারি ছিল কিন্তু এবার প্রোগ্রেস করছে না, এত বেশি যদি ডিউরেশন থাকে। আবার যদি শর্ট ইন্টারভাল বিটুইন প্রেগনেন্সি হয়, তখনও প্রবলেম অ্যারাইজ করতে পারে, যেমন ওই পেশেন্টের অ্যানিমিয়া অ্যাগ্রাভেট করতে পারে। তারপর যদি প্রিভিয়াস সিজার থাকে, ওই স্কারটা উইকেন্ড হয়ে যেতে পারে, স্কার রাপচার হওয়ার চান্স বেশি থাকে। তাহলে এই সব লাইফস্টাইলটা এই জন্য ইম্পর্টেন্ট, যে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট একটা গ্যাপ সে দিয়েছে কিনা, তার যে ফিজিক্যাল হেলথ এবং মেন্টালি যে সে এক্সস্ট ছিল ডিউরিং প্রেগনেন্সি এবং ডেলিভারি এবং প্রিপেরাম পিরিয়ডে, এই টাইমটা আবার রিভাইভ করার জন্য সে অ্যাডিকুয়েট টাইম পেয়েছে কিনা, অ্যাটলিস্ট 2 ইয়ার্স গ্যাপ দিতে হবে। তাহলে এটা ছিল কিনা এটা জানার জন্য এইজ অফ লাস্ট চাইল্ডটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে অবস্টেট্রিক হিস্ট্রি কম্পোনেন্ট গুলো তোমরা জানলা। এরপরে চলে আসতেছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, এটাও খুবই ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে কি লিখতে হবে, যে তার মেনস্ট্রুয়াল সাইকেল যেটা সেটা রেগুলার কিনা। ঠিক আছে, সে রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন অর ইরেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন। তারপর মেনস্ট্রুয়াল সাইকেলের ডিউরেশন, হ্যাঁ সাধারণত আমরা বলি 28 ডেজ সাইকেল, তাহলে তার কারণ সবারই তো আর 28 ডেজ সাইকেল হয় না, সেক্ষেত্রে 30 ডেজ হতে পারে, 35 ডেজ হতে পারে। হ্যাঁ, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে তার রেগুলার ওভুলেশন হচ্ছে কিনা, অথবা যে তোমার যদি 28 ডেজ সাইকেল না হয় তোমার পেশেন্টের, তাহলে ওই পেশেন্টের এটা 35 ডেজ, তাহলে ওভুলেটরি পিরিয়ডটা তুমি কিভাবে বের করবা, কে বলতে পারবা? রেসপন্স করো কেউ, শুনতে পাচ্ছ তোমরা? যদি সাইকেল রেগুলার না হয়, একটা পেশেন্টের সাইকেল রেগুলার না, তাহলে ওভুলেটরি পিরিয়ডটা কিভাবে বের করবো? 28 ডেজ সাইকেল না, তাহলে ওভুলেটরি পিরিয়ড বের করতে পারবো কি করে? কয়েকটা কয়েকটা পিরিয়ডের টাইম হিসেব করে ওটা গড় করে করতে হবে ম্যাডাম। হ্যাঁ, মানে এখানে গড় করে না, তোমার ওই যে শর্ট সাইকেল আর লং সাইকেল থেকে না, যে আপনার যদি ইরেগুলার হয়ে যায় তাহলে সব শর্ট সাইকেলটা ধরে ধরতে হবে, আবার লং সাইকেলটাও তার শুনতে হবে যে সবচেয়ে বেশি দিন কতদিন বন্ধ ছিল। এইভাবে একটা ডিডাকশন করে তার মোস্ট ফার্টাইল পিরিয়ডটা বের করা হয়। আর তোমাদের যেটা হচ্ছে তোমরা তো জানো প্রলিফারেটিভ ফেজ, দেন ওভুলেশন, তারপর সিকিউটরি ফেজ, দেন মেনস্ট্রুয়াল ফেজ। 3টা ফেজ আছে না মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে। তার মধ্যে সিকিউটরি যে ফেজটা এটা হচ্ছে কনস্ট্যান্ট, অলওয়েজ হচ্ছে 14 ডেজ থাকে। হ্যাঁ, তাহলে তুমি যদি ওই ডেটটা বের করো যে তার কোন ডেটে মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে বা কত ডেজ ডিউরেশনের সাইকেলটা হচ্ছে, তাহলে 14 ডেজ তুমি ওখান থেকে কাটিং করলা, বাদ দিলে যে পরে পিছনে গেলে যে ডেট অফ ওভুলেশনটা এভাবে বের করতে পারবা। হ্যাঁ, এটা যদি তার ইরেগুলার সাইকেল হয়, সেই ক্ষেত্রে তুমি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করার জন্য এভাবে মেনস্ট্রুয়াল সাইকেলটা বের করে ওভুলেটরি পিরিয়ডটা বের করে তখন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা বের করতে পারবে।
আর যদি মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হয়, হ্যাঁ, তাহলে রেগুলার না ইরেগুলার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, তারপর এইজ অফ মেনার্কি, এটাও জানতে হবে যে তার কত এইজে মেনার্কিটা ছিল, ডিলেড পিউবার্টি কিনা, ডিলেড মেনার্কি ছিল কিনা, বা প্রিকশনাস কোনো পিউবার্টি ছিল কিনা, এগুলো জানার জন্য তার এইজ অফ মেনার্কিটা ইম্পর্টেন্ট। তাহলে মেইন এইজটা হচ্ছে 13 ইয়ার্স। আর এরপরে আসবে হচ্ছে তার মেনস্ট্রুয়াল ফ্লোটা কেমন, হ্যাঁ, ফ্লোটা নর্মাল অর মোর দেন নর্মাল, বা এগুলি জানতে হবে। আর আরেকটা হচ্ছে যে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, তার মানে তার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা মানে শেষ মাসিকের শুরুর ডেটটা জানতে হবে, ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, হ্যাঁ, ফর ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। বুঝতে পারছো? যে আমরা যে ইডিডি বের করি, সবাই আমরা কি দেখি যে ইডিডি কবে, ইডিডি মানে কি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এটা বের করা হয় নিগেলস ফর্মুলা দিয়ে। এখানে হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ। তাহলে ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে যদি 9 মাস ক্যালেন্ডার মান্থ 9 মাস যোগ করতে হবে, তার সাথে প্লাস 7 ডেজ। হ্যাঁ, তাহলে এটার অ্যাকুরেসি হচ্ছে মানে ওই ডেটেই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তার অ্যাকুরেসি হচ্ছে যে ওই ডেটে তার লেবার পেন স্টার্ট হতে পারে, অথবা তার 2 সপ্তাহ আগেও স্টার্ট হতে পারে, কিন্তু একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমার লাগবে, তাই না? তাহলে এটার ইম্পর্টেন্স হচ্ছে যে আমি একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করবো, সেটার জন্য আমার জানতে হবে ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। আর ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা অ্যাকুরেট কিনা সেটা জানার জন্য আমাকে জানতে হবে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার কিনা। যদি রেগুলার হয় তাহলে ওই এলএমপিটাই ঠিক আছে, আর যদি ইরেগুলার হয় তাহলে আমাকে ওভুলেটরি টাইমটা, ওভুলেশনের টাইমটা বের করতে হবে, বের করে তারপরে আমাকে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা বের করতে হবে, ঠিক আছে? অথবা সে এখন হচ্ছে তার কন্ট্রাসেপটিভ হিস্ট্রির মধ্যে তার প্রেগনেন্সির লাস্ট 3 মাসের মধ্যে যদি সে কোনো ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকে, তাহলে সেই ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা ধরা যাবে না, কারণ ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কি হয় যে রিভার্সাল অফ ওভুলেশন হতে অ্যাটলিস্ট 1 মান্থ টু 3 মান্থ টাইম লাগে, সুতরাং ওটা অ্যাকুরেট হবে না। তাহলে কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা শুনতে হবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা? মানে রিভার্সাল মানে যে সে তো ওভুলেশনকে সাপ্রেশন করে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল ওভুলেশনকে সাপ্রেশন করে, তাই ওভুলেশন যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিল স্টপ করে দেওয়া হয় তখন ওভুলেশন মানে যে আবার ব্যাক করবে, আবারও ফিরে আসবে, সেটা হতে অ্যাটলিস্ট 1 মান্থ থেকে 3 মান্থ টাইম লাগে। আবার ওভুলেশন আবার যে পোস্ট পিল অ্যামেনুরিয়া হতে পারে, অলিগোমেনুরিয়া হতে পারে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার পর তার পোস্ট পিল অলিগোমেনুরিয়া, অ্যামেনুরিয়া এগুলো ডেভেলপ করতে পারে। সো তার ফার্স্ট ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা অ্যাকুরেট হবে না, সেক্ষেত্রে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা বের করবা সেটা অ্যাকুরেট হবে না। তখন আমাকে কি করতে হবে, একটা আর্লি আল্ট্রাসোনোগ্রাম করে প্রেগনেন্সিটাকে ডেট করতে হবে। তাহলে কি কি গেল তোমাদের প্রেজেন্টিং ইলনেস এর পরে? অবস্টেট্রিক হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি, মানে কোন মেথডে সে ছিল কিনা, সেটা কি মেথড, তাহলে তোমার ডেটটা অ্যাকুরেট হচ্ছে কিনা এটা মাথায় রাখার জন্য। এরপরে আসতেছে তার কোনো ইম্পর্টেন্ট পাস্ট অবস্টেট্রিক হিস্ট্রির মধ্যে চলে গেছে। এরপরে আসবে কোনো ইম্পর্টেন্ট মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, যেগুলো আমি আগেই মেনশন করেছি, যে তার হাইপারটেনসিভ ডিসঅর্ডার, রেনাল ডিসঅর্ডার, হার্ট ডিজিজ, তারপর ডায়াবেটিস মেলাটাস, থাইরয়েড ডিসঅর্ডার। হ্যাঁ, এগুলা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ যদি হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকে তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ না দিলে তার সুপার ইম্পোজড প্রি-এক্লাম্পসিয়া হতে পারে, এক্লাম্পসিয়া হতে পারে, পেশেন্টের কনভার্সন হতে পারে, ম্যাটারনাল মর্টালিটি মরবিডিটি দুটাই বাড়বে, এবং পেরিনাটাল মর্টালিটি মরবিডিটি দুটাই বাড়বে। ডায়াবেটিস থাকলে কি হয়, যদি আনকন্ট্রোল থাকে তাহলে ফার্স্ট ট্রাইমাস্টারে কি হতে পারে, মিসক্যারেজ হতে পারে, কনজেনিটাল অ্যানোমালি অফ ফিটাস হতে পারে, তারপর ম্যাটারনাল কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, তাহলে এইগুলি জানতে হবে যে প্রত্যেকটা মেডিকেল ডিসঅর্ডারেরই কিছু না কিছু ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, থাইরয়েড যদি হাইপোথাইরয়েড থাকে তাহলে কি জানতে হবে যে সে হাইপো না হাইপারনোন যদি থাকে তাহলে তাকে ড্রাগটাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। যদি হাইপো হয় বাচ্চা ক্রিয়েটিনিজম হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে এই যে প্রত্যেকটা হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। কোনো সার্জারি হিস্ট্রি আছে কিনা, তার হিস্ট্রি অফ ল্যাপারোটমি, হ্যাঁ, তাহলে তার পেলভিক অ্যাডহেশন থাকতে পারে, তার একটা পেইন থাকতে পারে ডিউরিং প্রেগনেন্সিতে, তার প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ মাইমেক্টমি আছে কিনা। মাইমেক্টমি মানে কি বুঝো তোমরা? মাইমেক্টমি হচ্ছে যে প্রিভিয়াস যদি ইউট্রাইন ফাইব্রয়েড যে একটা টিউমার আছে,
এই টিউমারটাকে আমরা কি করি, শুধু টিউমারটাকে বের করি কিন্তু কনজারভেশন অফ ইউটারাস করি ফর ফার্দার রিপ্রোডাক্টিভ ফাংশন এন্ড মেনস্ট্রুয়াল ফাংশন। এই অপারেশনটাকে বলা হয় মায়োমেক্টমি। হ্যাঁ, তো এই মায়োমেক্টমি করার পরে পেশেন্ট প্রেগনেন্ট হলে অনেক সময় দেখা যায় যে মায়োমেক্টমি যে স্কারটা সেটা অনেক সময় রাপচার হতে পারে ডিউরিং প্রেগনেন্সি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি, কারণ এই প্রেগনেন্সিতে তার মায়োমেক্টমি স্কার রাপচার করবে কিনা সেটাও আমাকে মাথায় রাখতে হবে ডিউরিং অ্যান্টিনাটাল ফলো আপ। আচ্ছা, তারপরে আর কি ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট হিস্ট্রি এখানে কোনো সার্ভাইকাল কোনো অপারেশন করা আছে কিনা। সার্ভিক্সে অনেক সময় কোন বায়োপসি করা থাকে, লিভ করা হয়। লিভ হচ্ছে লুপ ইলেকট্রোসার্জিক্যাল এক্সট্রাকশন প্রসিডিউর, যেটা করলে অনেক সময় দেখা যায় যে সার্ভিসের যে নর্মাল কন্টুর সেটা নষ্ট হয়ে যায়। সার্ভাইকাল ডিউরিং ডেলিভারির সময় লেবারের সময় সার্ভাইকাল ডিস্টোসিয়া ডেভেলপ করে, প্রোলং লেবার হতে পারে। আর কোন বায়োপসি যেটা, এটা করলে অনেক সময় দেখা যায় যে সার্ভিসটা ইনকম্পিটেন্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে তার রিকারেন্ট প্রেগনেন্সি লস এটা হতে পারে, আর অথবা প্রিটার্ম লেবার হতে পারে, অথবা প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন হতে পারে। তোমরা কি শুনতে পাচ্ছ? কেউ রেসপন্স করো, কেউ রেসপন্স করছো না তো? বুঝতে পারছো না, ঘুমায় পড়ছো তোমরা? না ম্যাম, বুঝতে পারছি। আমি আসলে বুঝতে পারছি না, তোমাদের আমি একাই বলে যাচ্ছি তো কথা, যে তোমরা কতখানি নিতে পারছো। আচ্ছা, তারপরে তাহলে ইম্পর্টেন্ট মেডিকেল ডিসঅর্ডার, ইম্পর্টেন্ট সার্জারি, এন্ড এখন নেক্সট হচ্ছে যে তার পেশেন্টের কোনো অকুপেশনাল হিস্ট্রি আছে কিনা। অকুপেশনাল হিস্ট্রি যদি সে কোনো স্ট্রেনাস ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক করে, তখন দেখা যায় যে তার কি হতে পারে, তার স্ট্রেনাস হার্ড ওয়ার্ক অথবা তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস বোঝার জন্য তার অকুপেশনাল স্ট্যাটাস জানতে হবে। সে জব হোল্ডার হতে পারে, তার স্ট্রেনাস ওয়ার্ক থেকে তার হাইপারটেনশন হতে পারে, আইইউজিআর হতে পারে, লস অফ প্রেগনেন্সির চান্স বাড়তে পারে। তাহলে তার সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা জানার জন্য। আরেকটা হচ্ছে তার কোনো পার্সোনাল হ্যাবিট, হ্যাঁ, যেমন স্মোকিং, অ্যালকোহল এগুলি আছে কিনা। স্মোকিং করলে কি হয়, অ্যাব্রাপশন প্লাসেন্টা হতে পারে, স্মোকিং এর জন্য আইইউজিআর হতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে, আর তারপর প্রম হতে পারে। হ্যাঁ, তাহলে স্মোকিং এর হ্যাবিট আছে কিনা, অ্যালকোহলিক কিনা, অ্যালকোহলের খেলে কি হতে পারে, এইগুলি আইইউজিআর হতে পারে, তারপর এক্লামশিয়া হতে পারে। এইগুলি হিস্ট্রি নিতে হবে। তাহলে হিস্ট্রি হচ্ছে মোটামুটি এই। এখন হচ্ছে তোমার হিস্ট্রি পরে কি করবে, হিস্ট্রি পরে হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশনের পার্ট হচ্ছে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, দেন হচ্ছে তোমার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। যখন তুমি একটা প্রেগনেন্ট লেডিকে এক্সামিনেশন করবে, তখন আমরা তো জানি যে আমাদের কিছু দেখতে হবে, অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সটা কি লুকিং, অনেক সময় দেখা যায় পেশেন্ট অ্যাপাথেটিক, হ্যাঁ, অ্যানশিয়াস, হ্যাঁ, তারপরে তার সে কোঅপারেটিভ হতে পারে, নাও হতে পারে। তার যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, ডিস্টারবেন্স থাকে, সে কোঅপারেটিভ নাও হতে পারে। তারপরে তার বডি বিল্ডটা কেন ইম্পর্টেন্ট, যে বডি বিল্ডটা ইন্ডিকেট করছে যে সে ম্যালনারিশ নাকি ওয়েল নারিশ। কারণ সে যদি ম্যালনারিশ থাকে, তার চান্স অফ প্রিএক্লাম্পসিয়া, অ্যানিমিয়া এবং তার কনসিকুয়েন্স ডিউরিং প্রেগন্যান্সি হতে পারে, তাই না? তারপরে হচ্ছে যে তার স্ট্যাচার, সে যদি শর্ট স্ট্যাচার হয়, তার চান্স অফ পেলভিক ইনঅ্যাডিকুয়েসি মোর, সেক্ষেত্রে কে হলো পেলভিক ডিসপ্রপোর্শন হবে, কন্ট্রাক্টেড পেলভিস হলে অবস্ট্রাক্টেড লেবার, প্রোলং লেবার হবে। তাহলে জেনারেল এক্সামিনেশনের সময় এইসব ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে অ্যানিমিয়া পেশেন্ট অ্যানিমিক কিনা, অ্যানিমিয়ার অনেক কনসেপ্ট, ইনফেকশন হতে পারে অ্যানিমিয়ার জন্য, অ্যানিমিয়ার জন্য প্রিএক্লাম্পসিয়া হতে পারে। অ্যানিমিয়া কি একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়, তারপর হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর হয়, তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হতে পারে, পালমারি এডিমা হতে পারে, সেরিব্রাল এডিমা হতে পারে। সো অ্যানিমিয়া খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস। এরপরে কি সে জন্ডিস আছে কিনা, এই পেশেন্টের যদি জন্ডিস থাকে তাহলে মাথায় রাখতে হবে তার যে কোয়াগুলেশন যে ফ্যাক্টর গুলি সেগুলো কম সিনথেসিস হবে। তার ডিউরিং ইন্টারপার্টাম হেমোরেজ হতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ, ইন্ট্রাক্টেবল হেমোরেজ, এই পেশেন্টের ডেথ হয়ে যেতে পারে, তাই না? বেবি জন্ডিসের জন্য যে সিরাম বাইল অ্যাসিড লেভেল বেড়ে যায়, বাইল অ্যাসিডটা হচ্ছে পিটোটক্সিক, সেটা বেবিকে আইইউডি করে দিতে পারে। তাহলে প্রত্যেকটা ফাইন্ডিংস ইম্পর্টেন্ট। তারপরে তুমি কি দেখবা, অ্যানিমিয়া দেখবা, জন্ডিস দেখবা। তোমাদেরকে জানতে হবে যে এই অ্যানিমিয়া কিভাবে দেখে, কোথায় কোথায় দেখে, অ্যানিমিয়া কোথায় দেখে, কেউ বলতে পারবে? তোমার তো মেডিসিনে তো ক্লাস হয়ে গেছে, তাই না? একজন বলো তো, একজন আনমিউট হয়ে বলো, অ্যানিমিয়া, সাইট অফ অ্যানিমিয়া। palpable conjunctiva, লোয়ার পালপেবল কনজাংটিভা। তারপর নেক্সট আর কোথায় দেখি আমরা অ্যানিমিয়া? মিউকাস মেমব্রেন অফ লিভস,
তারপর ডরসাম অফ টাং, তারপরে স্কিন কন্ডিশন দেখা হয়, তারপর পাম অফ হ্যান্ড, তারপর ক্যাপিলারি প্রেশার এন্ড সোল অফ ফুট। ঠিক আছে, এইগুলি সাইটে হচ্ছে অ্যানিমিয়া। আর জন্ডিস কোথায় দেখি বলো, একজন বলো তো সুন্দর করে। ম্যাম আপার Jaundice. বালবার কনজাংটিভা, হ্যাঁ, আন্ডার upper সারফেস অফ bulbar টাং, Good. দেন তারপর? পামার ক্রিচ, হোল বডি স্কিন, হ্যাঁ, আর স্কিন নেইল বেট। নেইল বেবি। গুড। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু খুব জিজ্ঞাসা করে অ্যানিমিয়া কোথায় দেখবে, অ্যানিমিয়া দেখো। তাহলে অ্যানিমিয়া যদি দেখাতে হয়, পেশেন্টের অবশ্যই রাইট সাইডে দাঁড়াতে। তোমরা কিন্তু অনেক সময় ভুল করো, পেশেন্টের বাম দিকে দাঁড়াচ্ছিল। হ্যাঁ, তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই যখন বেড সাইডে কেসটা হবে, তুমি প্রেজেন্ট করবে, রাইট সাইডে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, পেশেন্টকে এক্সামিনেশন করার আগে পেশেন্টের পারমিশন নিতে হবে। পেশেন্টের পায়ের কাছে যে চাদরটা আছে সেটা দেখবে কোন চাদর ভাঁজ করা আছে কিনা। যদি ভাঁজ করা থাকে সেটা দিয়ে পেশেন্টকে ঢেকে দিবে। পেশেন্টের প্রথমে পারমিশন নেবে, তোমার নিজের পরিচয় দিবে, পেশেন্টকে ঢেকে দিবে, তার প্রাইভেসি মেনটেন করবে। তারপরে তার অ্যানিমিয়া যদি দেখো বলে, তাহলে প্রত্যেকটা সাইডে তোমাকে অ্যানিমিয়া দেখতে হবে। যদি জন্ডিস দেখাতে বলে, তাহলে প্রত্যেকটা সাইডেই তোমাকে জন্ডিস দেখতে হবে। হ্যাঁ, তারপর ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আর কি আছে, অ্যানিমিয়া গেল, জন্ডিস গেল, তারপরে পালস রেট। হ্যাঁ, পালস কি নর্মাল রেটে আছে নাকি ব্র্যাডিকার্ডিয়া অর আমরা যদি ব্র্যাডিকার্ডিয়া হয় তাহলে কি, তার তো হাইপোটেনশন ডেভেলপ করছে, কোনো শকের ফিচার টিচার আছে কিনা। তারপর যদি ট্যাকিকার্ডিয়া হয় তাহলে এটা ইন্ডিকেট করছে কি কোনো ইনফেকশন আছে কিনা। ঠিক আছে, যদি টেম্পারেচার রেইজ করে সেটাও ইন্ডিকেট করছে যে কোনো ইনফেকশন আছে কিনা। ব্লাড প্রেশার রেইজ করেছে, তার সাথে ইডিমা আছে, তাহলে মাথায় কি আসবে, প্রি এক্লামশিয়া থেকে যাচ্ছে কিনা, অথবা হাইপারটেনসিভ কোনো ডিসঅর্ডার আছে কিনা। এরপরে কি আছে, থাইরয়েড গ্ল্যান্ডটাকে পেশেন্টটাকে শুয়ে শুয়ে বলতে হবে, একটু ঢোক গেলার সাথে সাথেই থাইরয়েড গ্ল্যান্ডটাকে দেখে নিতে হবে প্রমিনেন্ট কিনা অথবা নর্মাল কিনা। তাহলে থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা তুমি এখানেই দেখে নিবে। এরপরে কার্ডিওরেসপিরেটরি সিস্টেম জাস্ট একটু দেখে নিতে হবে যে হার্ট লাঙে কোনো কোনো প্রবলেম আছে কিনা, রেসপিরেটরি যে রেটটা সেটা নর্মাল কিনা, এবং ব্রেথ সাউন্ডটা কি ভেসিকুলার কিনা। হ্যাঁ, যদি কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা হয় তার কোনো ফাইন্ডিংস আছে। তাহলে এই মোটামুটি হচ্ছে জেনারেল এক্সামিনেশন। এরপরে হচ্ছে যে তোমার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, যেটা মানে অ্যান্টিনাটাল কেসে তোমাকে মাস্ট করতে হবে। তাহলে এখানেও তোমার যখন কোনো পেশেন্টকে তুমি এক্সামিন করবা, প্রথমে ইন্সপেকশন বলতে হবে, ইন্সপেকশন। তাহলে কি হবে, তাহলে অ্যাবডোমেন ইজ ইউনিফর্মলি এনলার্জ থাকবে, অ্যাবডোমেনটা ইউনিফর্মলি এনলার্জ থাকবে। ইউনিফর্মলি এনলার্জ তো অনেক কারণে হতে পারে, প্রেগনেন্সি ছাড়াও তার যদি হিউজ ওভারিয়ান টিউমার থাকে তখনও অ্যাবডোমেন এনলার্জ থাকবে। তারপর সে যদি খুব মোটা হয়, অবেজ হয়, তখনও তার অ্যাবডোমেন এনলার্জ থাকতে পারে। তারপর তার যদি কোনো অ্যাসাইটিস হয় তখনও অ্যাবডোমেন এনলার্জ থাকতে পারে। কিন্তু সব প্রেগনেন্সি শুধু ও যে প্রেগনেন্ট সেটা কি করে বুঝবে, প্রেগনেন্ট শুধু দেখি অন ইন্সপেকশনে তুমি বুঝতে পারবে সেটা কি, যে প্রেগনেন্সি যে এনলার্জমেন্টটা হয়, হ্যাঁ সেটা কেমন হয়, অ্যাবডোমেনের শেপটা হচ্ছে ব্যারেল শেপ হবে। আর স্ট্রায়া গ্র্যাভিডেরাম লিনিয়া নাইগ্রা থাকে। স্ট্রায়া গ্র্যাভিডেরামটা কি, যে ট্যাঙ্কস এর কাছে দেখবা যে স্কিনে একটা ফেটে ফেটে গেছে, এটা হচ্ছে স্ট্রায়া গ্র্যাভিডেরাম। আর সিম্ফাইসিস পিভিস এর ঠিক মিড পয়েন্ট থেকে আম্বলিকাস পর্যন্ত একটা ইয়ে থাকবে, যে ব্ল্যাকিশ একটা লাইন এক্সটেন্ড করবে, এই লাইনটা হচ্ছে লিনিয়া নাইগ্রা। ঠিক আছে, তো এইগুলি থাকবে শুধুমাত্র প্রেগনেন্ট যদি হয় তখন। আচ্ছা, তাহলে অ্যাবডোমেনটা আমরা কি দেখবো, যে ইউনিফর্মলি এনলার্জ, স্ট্রায়া গ্র্যাভিডেরাম, অ্যান্টিলিনিয়া নাইগ্রা প্রেজেন্ট থাকবে, ফ্ল্যাঙ্কস গুলি নর্মাল থাকবে। যদি হিউজ অ্যাসাইটিস হয় ফ্ল্যাঙ্কস গুলি থাকবে। ওইখানেও অনেক সময় হিউজ অ্যাসাইটিস থাকলে তার ফ্ল্যাঙ্কস গুলি ফুল থাকে। যদি ওভারিয়ান টিউমার হয় তাহলে কি হবে, যে ওরকম ইউনিফর্ম এনলার্জমেন্ট থাকবে না, যে কোনো এক সাইডে যে কোনো একটা ইলিয়া কোষে এনলার্জ থাকতে পারে। যদি হিউজ ফাইব্রয়েড থাকে তখন অনেক সময় প্রেগনেন্সির মতো চেঞ্জ থাকতে পারে, কিন্তু লিনিয়ার নাইগ্রা যেটা সেটা থাকে না। তাহলে অন ইন্সপেকশনে অনেক কিছু বুঝে ফেললাম। আরেকটা হচ্ছে যে আম্বিকাসটা সেন্ট্রালি প্লেস থাকবে, ইভেন প্রেগনেন্সিতে এটা ইভার্টেড থাকবে। আচ্ছা, অথবা ফ্ল্যাট থাকবে। তারপরে হচ্ছে অন পালপেশনে কি দেখবো, প্রথমে হচ্ছে ফান্ডাল হাইট যেটা দেখা হয় সেটা হচ্ছে লেফট হ্যান্ডের আলনার বর্ডার, এটা ফান্ডাসের উপর রেখে দেখতে হবে ফান্ডাল হাইটটা কত উইকস। হ্যাঁ, তাহলে এইটা কত উইকস অফ প্রেগনেন্সি সাইজ।
তাহলে যদি at the level of symphysis pubis থাকে তাহলে just palpable, তাহলে এটা হচ্ছে 12 week size। যদি at the level of umbilicus থাকে 24 week size, এবং at the level of Zyphisternum process থাকলে এটা হচ্ছে 36 week size। তাহলে তোমরা তিনটা ডিমার্কেশন জানলা, 12, 24, 36। এখন এটার মাঝামাঝি যে জায়গাগুলো, অর্থাৎ সিম্পাইসিস পিভিস থেকে আম্বিকাস, হ্যাঁ, এটা মাঝামাঝি জায়গাগুলিতে তাহলে কি থাকছে? যদি 12 উইকস হচ্ছে একটু বড় হয়, 16 উইকস হয়, তাহলে দেখা যাবে যে ওই সিম্পাইসিস পিভিস এর উপর থেকে হয়তো 2-3 আঙ্গুল উপরে একটু, তারপরে হচ্ছে যে আম্বিকাসের কাছে চলে গেছে লোয়ার মার্জিন বর্ডার অফ দ্য আম্বিকাস, তাহলে বুঝতে হবে এটা 20 উইকস। হ্যাঁ, আর এট দ্য লেভেল অফ যদি আম্বিকাস থাকে তাহলে 24 উইকস, আর অ্যাবভ দ্য লেভেলে চলে গেলে 22 টু 24, 26 থেকে 28 উইকস। ঠিক আছে, আর সেম জিফিস্টার্নাম প্রসেস আর আম্বিকাসের মাঝামাঝি যদি থাকে তাহলে ধরে নিতে হবে এটা 34 উইকস। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে 40 উইকস তাহলে কোথায় থাকে? প্রেগনেন্সি টোটাল পিরিয়ড তো 40 উইকস, তাই না? 40 উইকস এর আগেই দেখা যায় যে হেডটা এনগেজ হয়েছে। এনগেজমেন্ট মানে যখন প্রেজেন্টিং পার্ট মানে ফিটাল যে পার্টগুলির মধ্যে প্রেজেন্টিং পার্ট, যে পার্টটা লোয়ার সেগমেন্টে থাকে সেটাকে বলা হয় প্রেজেন্টিং পার্ট। এই প্রেজেন্টিং পার্টটা যখন পেলভিক রিম দিয়ে পেলভিক ক্যাভিটিতে এন্ট্রি করে তখন এই কন্ডিশনটাকে আমরা বলি এনগেজমেন্ট। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর ডেফিনেশন আছে। আচ্ছা, ওই ডেফিনেশনের মধ্যে আমি যেতে চাচ্ছি না। তখন এনগেজমেন্ট হওয়ার জন্য হয় কি যে ফান্ডাল হাইটটা কমে যায়, এটা তখন চলে আসে এট দ্য লেভেল অফ 34 উইকস। 34 উইকস এর লেভেলে চলে আসে। এই তাহলে 40 উইকস আর 34 উইকস, তাহলে দুটার মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? হেডটা এনগেজ করবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? অন পালপেশনে ফান্ডাল হাইট দেখলাম। হ্যাঁ, তারপর আমরা এই হাইটটাকে মেজার করি পেলভিক সিম্পাইসিস থেকে যেখানে ফান্ডাল হাইট দেখেছিলাম ওই পর্যন্ত কত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি সিম্পাসিও ফান্ডাল হাইট। প্রথমে ফান্ডাল হাইট যেটা হচ্ছে আমরা লেফট হ্যান্ডের আনার বর্ডার দিয়ে দেখলাম, ওখানে রেখে ফান্ডাসের উপরে রেখে দেখলাম। আরেকটা হচ্ছে যে সিম্পাসিও ফান্ডাল হাইট, যেটা মেজারিং টেপ দিয়ে মেজার করবো, অর্থাৎ পেলভিক সিম্পাইসিস থেকে সেই ফান্ডাল হাইটটা যেখান পর্যন্ত আমি দেখেছি সে পর্যন্ত কত সেন্টিমিটার সেটা মেজার করবো। তাহলে যদি সে যত সেন্টিমিটার হবে তত উইকস। ঠিক আছে, তাহলে এটা এইভাবে করেসপন্ড করে। যত সেন্টিমিটার তুমি আম্বিকাসের লেভেলে না কোন লেভেলে অত ভালো মতো বুঝতে পারছো না, তাহলে 24 উইকস এর পর থেকে যত সেন্টিমিটার তত উইকস, এই হচ্ছে জেস্টেশনাল এজ হবে। এরপরে হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড অফ অ্যাবডোমেন, এটা মেজার করবো এট দ্য লেভেল অফ আম্বিকাস। এট দ্য লেভেল অফ আম্বিকাসে একটা মেজারিং টেপ দিয়ে সার্কামফারেন্সিয়ালি মেজার করতে হবে গার্ড অফ অ্যাবডোমেন। এটা যত সেন্টিমিটার 33 উইকস এর পর থেকে 1.5 সেন্টিমিটার করে বাড়তে থাকবে এবং টার্মে গিয়ে 95 থেকে 100 সেন্টিমিটার হবে। তাহলে এটা অ্যাবডোমিনাল গার্ডের ইম্পর্টেন্স বা সিম্পাসিও ফান্ডাল হাইটের ইম্পর্টেন্স কি? যদি কোনো কারণে তার ওই অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজের সাথে করসপন্ড না করে তাহলে বুঝতে হবে যে বাচ্চাটার গ্রোথ সেভাবে হচ্ছে না। ঠিক আছে, অথবা মিস্টেকেন ডেট হতে পারে, তোমাকে যে জেস্টেশনাল এজ বলেছে তার চেয়ে জেস্টেশনাল এজটা কম, এই কারণে সেটা করসপন্ড করছে না। তাহলে এই জিনিসগুলো মাথায় আনতে হবে। সিম্পাসিও ফান্ডাল হাইট অনেক কারণেই করসপন্ড করতে পারে আবার নাও পারে, তাই না? তাহলে কখন কখন করসপন্ড করবে না? যদি সিম্পাসিও ফান্ডাল হাইটটা বেশি হয় দেন জেস্টেশনাল এজ। যে আমার জেস্টেশনাল এজ 34 উইকস, তাহলে সিম্পাসিও ফান্ডাল হাইট 34 সেন্টিমিটার আসবে, কিন্তু আমি পাচ্ছি 36 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে মোর দেন দ্য জেস্টেশনাল এজ হচ্ছে কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে যদি কোনো বিগ বেবি হয়, ম্যাক্রোসোমিক বেবি যদি থাকে, তাহলে ফিটাসটা ম্যাক্রোসোমিক, অনেক বড় ফিটাস তখন। তারপর একের বেশি ফিটাস আছে, তার মানে মাল্টিপল প্রেগনেন্সি থাকে। হ্যাঁ, টুইন, ট্রিপলেট, তাই না? এগুলি তো হতে পারে। তারপর পলিহাইড্রামনোস, যে অ্যামনিওটিক ফ্লুইডটা আছে সেটা অনেক বেশি পরিমাণে বেশি, তাহলে অনেক বেশি হয়ে যাওয়ার জন্য তার পলিহাইড্রামনোস। আর এটা হচ্ছে অ্যাব্রাপশন প্লাসেন্টা যদি হয় তখন, আর মিস্টেকেন ডেট তার হিসাবে বলতেছে 34 উইকস প্রেগনেন্সি, বাট তার আসলে 36 উইকস হয়ে গেছে, তখন আর করসপন্ড করবে না। আর লেস দেন দ্য সিম্পাসিও ফান্ডাল হাইট লেস দেন দ্য জেস্টেশনাল এজ। যে জেস্টেশনাল এজটা সেটা কখন? যদি ট্রান্সভার্স লাই থাকে,
এখানেও তোমার ওই যে এটা চলে আসে মিস্টেকেন ডেট এবং IUGR ইন্ট্রাইউটেরাইন ডেট যদি হয় তখন তার সিম্ফাইসিয়াল ফান্ডাল হাইটটা লেস দেন দ্য জেস্টেশনাল পিরিয়ড হবে। তাহলে সিম্ফাইসিয়াল ফান্ডাল হাইট গেল। এখন হচ্ছে আমরা কিছু গ্রিপ দেখি এখানে, হ্যাঁ, ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, তারপর পেলভিক গ্রিপ, ফার্স্ট এন্ড সেকেন্ড পেলভিক গ্রিপ। ফান্ডাল গ্রিপ হচ্ছে ফান্ডাসের উপর দুটা হাত, এটা কিভাবে করানো হয় দেখা হয় এগুলো তোমাদের হয়তো ভ্যাকসিনেশন হয়ে গেলে এই হ্যাঁ বলো, কিছু বলতে চাইলে কেউ আনমিউট হয়ে বলো, আমি একাই কথা বলে যাচ্ছি, তোমরা না বুঝতে পারলে বলো। এই ফান্ডাল গ্রিপটা কি, যে ফান্ডাসের উপরে দুই হাত প্লেস করতে হবে, প্লেস করে এখানে কি আছে আসলে ফান্ডাসে আসলে ফিটাল কোন পার্টটা আছে এটাকে বোঝার চেষ্টা করা, এটাই হচ্ছে ফান্ডাল গ্রিপ। যদি সাধারণত তো এক্সালটা কেফালিক প্রেজেন্টেশন হয়, কেফালিক মানে কি হেডটা কি লোয়ার সেগমেন্টে থাকবে আর আপার সেগমেন্ট ফান্ডাসের হচ্ছে বাটকটা থাকবে, তাহলে একটা সফট ব্রড গ্লোবুলার মাস পাওয়া যাবে। হ্যাঁ, ফার্স্ট ওয়ান টু বাটক বা সিমস টু বি বাটক হবে। তারপর ল্যাটারাল, দুই দিকে ল্যাটারাল সাইডে দুই দিকে হাত রেখে বুঝতে হবে লেফট সাইডে কি আছে। যদি একটা ওয়েল কার্ভ একটা হার্ট কার্ভ লাইক মাস পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাক অফ দ্য ফিটাস, আর একটা যদি ইরেগুলার নব লাইক পার্টস হয় সেটা হচ্ছে লিম্ব অফ দ্য ফিটাস। হ্যাঁ, এখন হচ্ছে পেলভিক গ্রিপ যেটা, সেটা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড পেলভিক গ্রিপ। ফার্স্ট পেলভিক গ্রিপ যেটা, সেটা হচ্ছে দুই হাত ইনগুইনাল লিগামেন্টের সাথে প্যারালালি রাখা। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? তোমরা ভিডিও অন করো, নাহলে আমি তো বুঝতে পারছি না তোমরা পাচ্ছ না, দেখছো না, কি করছো বুঝতেছি না। তোমরা ভিডিও অন করে তোমরা জয়েন করো, বুঝছো? ভিডিওটা অন করো, কেউ আনমিউট হও, কথা বলো। এতক্ষণ জি যা ম্যাম, বললাম জি ম্যাম বুঝতে শুনতে পারছো? পাচ্ছি। আচ্ছা, তাহলে সেকেন্ড পেলভিক গ্রিপ বা ফার্স্ট পেলভিক গ্রিপ এগুলিকে তোমাদেরকে না দেখালে পেশেন্টের উপর যে বুঝবে না। তারপরে আমি জাস্ট একটু মুখে বললাম যে তাহলে তোমাদের মাথায় থাকবে যে এগুলি এইভাবে দেখা হয়, যখন প্র্যাকটিক্যালি তোমরা দেখবে তখন তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। আচ্ছা, একই সাথে আমরা যখন এইভাবে পালপেট করছি তখন অ্যামাউন্ট অফ লাইকার মানে যে অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে না, এটা কেমন, এটা যদি কম হয়ে যায় তাহলে ইউটারাসটা ইরিটেট হবে, ইরিটেবল, ইউটারাসটা মানে হাত দেওয়ার সাথে সাথে কন্ট্রাক্ট করবে এরকম। আর যদি অ্যাডিকুয়েট লাইকার থাকে তাহলে ওরকম ইরিটেট করবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এরপরে তোমার মানে অ্যামাউন্ট অফ লাইকারটা এর সাথে অ্যাসেস করতে হবে। দেন অসকালটেশনে ফিটাল হার্ট রেটটা 1 মিনিট ধরে কাউন্ট করতে হবে। এটা রেগুলার না ইরেগুলার, হ্যাঁ, অথবা এটাতে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, ফিটাল ট্যাকিকার্ডিয়া হতে পারে। তাহলে নর্মাল ফিটাল হার্ট রেটটা কত জানতে হবে, এটা হচ্ছে 110 থেকে 160 বিট পার মিনিট। তাহলে 1 মিনিটের মধ্যে তোমার এরকম একটা সাউন্ড পাবা, ঠিক আছে? আর এখানে ফ্যালাসি কি হয়, যে ম্যাটারনাল সাফলিং, এটার নাম শুনেছ? এটা হচ্ছে যে ইউটারাইন আর্টারিতে ডিউরিং প্রেগন্যান্সি ব্লাড ফ্লো বাড়ে। এটা তখন ইউটারাইন আর কোনো ভুল করে যদি স্থিতটা ইউটারাইন আর্টারি কসপন্ডে পড়লো, তখন তুমি ম্যাটারনাল সাফলিংটা শুনেই মনে হবে যে এটা হয়তো ফিটাল হার্ট রেট। তাহলে এটা একটা ফ্যালাসি হতে পারে। এই জন্য ম্যাটারনাল, তাহলে ইউটারাইন সাফলিং না ফিটাল হার্ট রেট, তোমার যদি সন্দেহ হয় সাথে সাথে ম্যাটারনাল পালস দেখে নিতে হবে, আর সাথে সাথে অসকাল্ট করতে হবে। যদি করসপন্ড করে ম্যাটারনাল পালসের সাথে তাহলে এটা ইউটারাইন আর্টারি, ইউটারাইন আর্টারি মানে ইউটারাইন সাফলিং যেটা সেটা।
আচ্ছা, আর ফিটাল হার্ট রেটটা তাহলে কোথায় দেখবা? এটা তো সব পুরা তোমার অ্যাবডোমেন জুড়ে তো তুমি দিয়ে খুঁজবা না, তাই না? তাহলে একটা ডেফিনেট প্লেসে তোমাকে ফিটাল হার্ট রেট দেখতে হবে। সাধারণত স্পাইনো আম্বিকাল যে লাইন, হ্যাঁ, স্পাইনো আম্বিকাল যে লাইন, সেটার মিড পয়েন্টে অথবা ল্যাটারাল টু থার্ড অর মিডিয়াল 1/3 এর যে জাংশন, সেখানে ফিটাল হার্ট রেট পাওয়া যায় যদি প্রেজেন্টেশন পেপারে থাকে, যেটা হচ্ছে মোস্ট কমন প্রেজেন্টেশন। ওকে, এ পর্যন্ত বুঝতে পেরেছো? একজন আনমিউট হয়ে কথা বলো। সবাই তোমরা মিউট হয়ে আছো, আমি তো বুঝতে পারছি না তোমাদের কি অবস্থা, শুনতে পাচ্ছ? জি ম্যাম। তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না, ক্লাস নেওয়া যায় না। তোমরা এই পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে এক্সামিনেশন শেষ, হ্যাঁ? তারপর আমাকে কি হতে, আমরা তো একটা হিস্ট্রি নিয়েছি, তারপর পেশেন্টকে এক্সামিনেশন করেছি, তারপরে আমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমার তাহলে কি হবে যে তাহলে ডায়াগনোসিসটা কি হয় বলতে হবে যে সে কত গ্রাভিটা, প্রাইমারি গ্রাভিটা মানে সেকেন্ড গ্রাভিটা অর থার্ড গ্রাভিটা অর ফোর্থ গ্রাভিটা, হ্যাঁ, যে যত গ্রাভিটা তত গ্রাভিটা বলবো। তারপর কত উইক অফ প্রেগনেন্সি সেটা মেনশন করবো। তাহলে তার জেস্টেশনাল এজটাকে মেনশন করলে এত উইকস এন্ড এত ডেজ অফ প্রেগনেন্সি, হ্যাঁ, উইথ এই। তাহলে তোমার ডায়াগনোসিসটা কি, তার চিফ কমপ্লেন, তার প্রেজেন্টিং ইলনেস থেকে যেটা পেয়েছো সেটাকে তখন উইথ, যদি প্রম হয় প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, যদি প্রিএক্লাম্পসিয়া হয় প্রিএক্লাম্পসিয়া, যেটা থাকবে সেটাকে মেনশন করতে হবে। দেন ইনভেস্টিগেশন, তোমার ওই পেশেন্টের রিলিভেন্ট কোনো ইনভেস্টিগেশন, যদি কোনো ডিজিজ থাকে সে ডিজিজের জন্য তুমি যে স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন করতে চাও, সেই ইনভেস্টিগেশন গুলো তখন বলতে হবে। আরেকটা হচ্ছে যে প্রেগনেন্সিতে আমরা জানি কিছু রুটিন ইনভেস্টিগেশন আছে যেটা সব পেশেন্টকেই আমরা করাবো, হ্যাঁ, যেমন একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর ব্লাড সুগার লেভেল যেটা ফাস্টিং এন্ড 2 hours after 75 গ্রাম গ্লুকোজ হিসেবে দেখা হয়, ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং, তারপর এসবিএস এজি, পিটিআরএল টেস্ট, ইউরিন আরএনএ এন্ড আল্ট্রাসোনোগ্রাম অল প্রেগনেন্সি। এই কয়েকটা ইনভেস্টিগেশন হচ্ছে রুটিনলি তোমাদের প্রত্যেকটা প্রেগনেন্সি পেশেন্টকে করতে হবে। আর স্পেসিফিক ওই পেশেন্টের যে ডিজিজটা আছে বা এখন যে প্রবলেমটা আছে, এটাকে তুমি কনফার্ম করার জন্য বা প্রগনোসিসটা কেমন হবে, পেশেন্ট অথবা ম্যাটারনাল যে সার্ভিলেন্স, মানে মায়ের পরবর্তী ম্যানেজমেন্টটাকে তোমার ডিপেন্ড করছে ইনভেস্টিগেশনটার উপর, তখন ওই কিছু ইনভেস্টিগেশন স্পেশাল যে ডিজিজের জন্য যেটা সেটা করবা বা সেটা বলবা, ঠিক আছে? তাহলে এখন আমি আমার টপিকসে চলে আসি। তোমরা এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? এখন আমি আমার টপিকসে ঢুকছি। তোমরা কি আর আর শুনতে চাচ্ছ নাকি আবার এক্সস্ট হয়ে গেছো? তো রেসপন্স করো। আজকের জন্য অনেক বেশি হয়ে গেছে। ম্যাম আজকে এখানেই থাক ম্যাম। দরকার সেটা বলেছি, হ্যাঁ, একটা পেশেন্টকে তোমরা কিভাবে হিস্ট্রি নেবে, কিভাবে এক্সাম করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে নাকি প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেনটা আজকে এই পর্যন্ত ম্যাম। ম্যাডাম আজকে এই পর্যন্তই থাক। কিছু বুঝতে পারছো তো? তোমরা কোনো কোশ্চেন থাকলে বলো। তোমাদের কোনো কোশ্চেন আছে? তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। নাই ম্যাম। সবাই বুঝতে পেরেছো তার মানে? ম্যাম আমাদের মানে স্লাইড শেয়ার করলে ম্যাম আমাদের জন্য ভালো হতো, যদি আপনি একটু কাইন্ডলি স্লাইড শেয়ার করতে পারতেন আমাদের সঙ্গে। স্লাইড শেয়ার, আসলে এটা স্লাইড শেয়ারটা হচ্ছে, এটা তো আসলে মানে ক্লিনিক্যাল কেস, হ্যাঁ, ক্লিনিক্যাল কেসে তো আসলে ওইভাবে স্লাইড শেয়ার করা হয় না, যেহেতু তোমাদের আসলে বেড সাইডে মানে এই ক্লাসগুলি না আমাদের কথা। তোমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হচ্ছে না, এরপর তো তোমাদের ওয়ার্ডে প্লেসমেন্ট শুরু হবে, তোমাদের বেড সাইডে ক্লাস করবে। ম্যাম ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হলে কি ক্লাস কবে শুরু হতে পারে? তোমাদের তো একটা নোটিশ চলে আসছে, তোমাদের মনে হয় যে ইয়েটা পরিচয়পত্র জমা দিতে বলছে বা এরকম কিছু সংগ্রহ করতে বলছে, কিন্তু পরিচয়পত্র ওখানে জমা দিয়ে সবাইকে ভ্যাকসিনেশন একটা নোটিশ আসছে, তোমরা খুঁজে নিতে পারো। আর স্লাইড শেয়ার যেটা, স্লাইড তোমাদের লেকচার যে ক্লাসগুলি সেগুলো স্লাইডে,
আর ক্লিনিক্যাল ক্লাসগুলি তো এইভাবেই। তারপরেও যে যদি তোমাদের হিস্ট্রিতে কোনো প্রবলেম থাকে, যে মনে করো যে তুমি এইভাবে মনে করো প্রি-এক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া, এই হিস্ট্রিটা কিভাবে লিখতে হবে? সব তোমার যে পেশেন্ট করবে তোমাকে সেই পেশেন্ট ওরিয়েন্টেড লিখতে হবে, তাই না? তো তোমার যেটা বেসিক নলেজটা সেটা থাকতে হবে। আমি যেভাবে বললাম প্রত্যেকটা পেশেন্টকে তোমরা যদি এইভাবে নাও হিস্ট্রি, তাহলে তোমাদের হিস্ট্রি ভুল হওয়ার কথা না। এখন যখন আমি টপিকস অনুযায়ী পড়াবো তখন ওই টপিকস এর সাথে যা রিলেটেড সেগুলো বলে দিলে তোমরা হিস্ট্রিগুলো তোমাকে লিখতে পারবে। আর তোমরা যদি চাও তাহলে স্লাইডে একটা জাস্ট একটা দিলাম যে তারপরে ওই হিস্ট্রিটা যে তোমরা লিখবা তা কিন্তু জাস্ট একটা হিস্ট্রি এক্সাম্পল হিসাবে দিতে পারি স্লাইডে যদি তোমরা চাও নেক্সট জি ক্লাসে। ম্যাম। অথবা তোমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন আমরা তোমাদের হার্ড কপি দিয়ে দিতে পারি, যে তোমরা একটা ফুল ফরম্যাট থাকলো, কিন্তু ওই হিস্ট্রি মুখস্থ করে যে লিখে ফেলবা তা না। তোমাকে যা পেশেন্ট দেওয়া হবে সেই পেশেন্টটা যা কি আছে না আছে সেটা অনুযায়ী তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, জি ম্যাম। তাহলে আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম বাবা।